এই দেখুন পিআইআর মোশন আপনাদের সামনেই জ্বলে উঠেছে, কিন্তু দেখুন এখানে কোনো রকম মুভমেন্ট চলছে না। আবার পিআইআর মোশন অ্যাক্টিভ। ওম গঙ্গাদিপুলিতং জাত পর্বতজে বনন্তরে রুদ্রস্ব হৃদয়ে জাতং বিদ্যাংসি কামরূপ। আমরা সাথে কেউ আছে কোনো রকম আওয়াজ বা কোনো কিছু সাউন্ড বা কোনো কিছু লাইট জ্বালিয়ে দেখার। আমরা অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনার সঙ্গে একবার দেখা করার উদ্দেশ্যে। আমরা ব্যতীত এখানে যদি কোনো রকম অতৃপ্ত আত্মা বা কোনো এনার্জি কারোর কোনো রকম প্রেজেন্স থেকে থাকে, আমাদের সামনে রাখা দুটি যন্ত্রের যে কোনো একটি যন্ত্রের সামনে এসে উপস্থিত হন। আমরা কোনো রকম ক্ষতি করতে আসিনি, না কোনো রকম ক্ষতি করতে পারবো। শুধুমাত্র বহু দূর থেকে আপনার উদ্দেশ্যে দেখা করার জন্য এসেছি। আপনি কোনো শব্দ, কোনো মুভমেন্ট বা যে কোনো পশুর স্বরূপেও আপনি আসতে পারেন ক্যামেরার সামনে, অথবা আপনার অস্তিত্ব জাহির করার জন্য এই মুহূর্তে আপনার সামনে রেখে দেওয়া যে কোনো যে কোনো একটি ডিভাইসের সামনে আপনি এসে দাঁড়ান। আমরা আপনার অস্তিত্ব জানতে চাইছি বা টের পেতে চাইছি। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আমাদের বাঁদিকে রাখা যে যন্ত্রটি আছে, যেটির মধ্যে সবুজ লাইট অলরেডি জ্বলছে, আপনি ওটার সামনে এসে দাঁড়ান। দাঁড়িয়ে ওটার লাইটটাকে 1 নম্বর বাতি থেকে 2 নম্বর, 3 নম্বর বা তার বেশি জ্বালিয়ে দেখান। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। যদি এখানে আপনি থেকে থাকেন, আপনার যদি এখানে উপস্থিতি থেকে থাকে, তাহলে আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আমরা অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করতে, আপনার অস্তিত্বকে টের পেতে। এটা আপনার বাসস্থান, আপনি এখানে থাকবেন। আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। আপনি দয়া করে যদি আপনার অস্তিত্বকে টের পাওয়ান, কারোর কোনো ক্ষতি না করে। আপনি কি আরেকবার আসতে পারেন? আমরা আপনার অস্তিত্ব টের পেয়েছি। পিআইআর মোশন আমাদের অ্যালার্ট করেছে, ইতিমধ্যে জানিয়েছে যে আপনি সামনে আছেন। আপনি যদি আরেকবার এসে দাঁড়ান, আমরা চলে যাব, খুব তাড়াতাড়ি চলে যাব যদি আরেকবার আপনার অস্তিত্বকে আমরা টের পাই। হয় পিআইআর মোশন অথবা আপনার বাঁদিকে রেখে দেওয়া যে যন্ত্রটির মধ্যে সবুজ লাইট জ্বলছে তার কাছাকাছি যদি একবার আসেন, একবার যদি আসেন খুব উপকৃত হই। আপনি কি আর একটিবার আপনার উপস্থিতি টের পাওয়াতে পারেন? আমরা ইতিমধ্যে আপনার অস্তিত্ব বুঝতে পেরেছি। আর একবার জানতে চাইছি শিওর হওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য
যে আপনি এখানে আছেন। কারোর কোনো রকম ক্ষতি না করে যদি আরেকবার আপনার অস্তিত্ব জাহির করেন। শেষবারের মতন আপনাকে অনুরোধ করছি, যদি আর একটি বার সামনে রাখা যে কোনো একটি যন্ত্রের সামনে এসে দাঁড়ান। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, এটাই আপনার বাসস্থান, আপনি এখানে থাকতে পারেন। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। শিয়ার লাগছে তো। সকল দর্শক বন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, যতটুকুনি দেখাতে পারলাম। আস্তে আস্তে চারপাশের পরিবেশ খুব ভয়ঙ্কর হয়ে উঠছে। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, আমি চেষ্টা করব সাউন্ডটাকে অ্যাম্প্লিফাই করে আপনাদেরকে শোনানোর জন্য। চারপাশ থেকে প্রচুর শেয়াল হয়তো আমাদেরকে ঘিরে ধরেছে এবং প্রচুর শব্দ আমরা পাচ্ছি। তো খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াটাই আমাদের পক্ষে শ্রেয়। রাত প্রায় অনেকটা ঘড়িয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে আমাদের 3:30-এর কাছাকাছি, 3:05-10 হয়ে গেছে সময়। তো আর এখানে বেশিক্ষণ থাকাটা আমাদের জন্য সমীচীন নয়। তাই জন্য সকল দর্শক বন্ধুদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। এর থেকে বেশি আর ইনভেস্টিগেশনটাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতে পারলাম না। তবে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন চারপাশ কীরকম ভয়ঙ্কর হয়ে উঠছে আস্তে আস্তে। তো অনেকেই বলেন, চ্যালেঞ্জ করেন আমাদেরকে, আমরা এটা করি সেটা করি। আমরা বলি না, আমরা করে দেখাই। আশা করি আজকে তার আরেকটা প্রমাণ দিতে পারলাম। সবাইকে নমস্কার। যেতে যেতে আপনারা শব্দটা শুনতে থাকুন। এখানে যদি এই মুহূর্তে কোনো প্রেতাত্মা বা কোনো রকম এনার্জির প্রেজেন্স থেকে থাকে, তার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি এতক্ষণ ছিলেন, অনেক রকমভাবে আপনার অস্তিত্ব জাহির করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সসম্মানে এখন যেতে পারেন আপনার জায়গায়। আজকে আমরা আছি বাঁকুড়ার বিহারীনাথ মন্দিরে। এটা হচ্ছে বিষ্ণু মন্দির, বহু বছর আগেকার মূর্তি দেখা যাচ্ছে। আমরা একটু ভালো করে মূর্তিটা দেখাবো। এই হচ্ছে সেই বিষ্ণু মূর্তি আপনারা যেটা দেখতে পাচ্ছেন। চলুন ঘুরে দেখি বাকি মন্দিরটা। এটি রাধাকৃষ্ণ মন্দির, এই রাধাকৃষ্ণ বিগ্রহ। এবার আমরা সরাসরি চলে যাবো বাবা বিহারীনাথের মন্দিরে।
এই দেখতে পাচ্ছেন আপনারা পুরো লিঙ্গটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে বাবার লিঙ্গটি দেখা যাচ্ছে, এটা হলো স্বয়ম্ভু লিঙ্গ, এটা অটোমেটিক প্রকট হয়েছিল এখানে। আচ্ছা, ওখানে শিলামূর্তি আছে। যেটা আগেই দেখিয়েছি আপনাদেরকে জুম করে। এই হচ্ছে নন্দীশ্বর। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাবা বিহারীনাথের মন্দিরে পুজোর উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পুজোর প্রস্তুতি চলছে।
শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম ত্র্যম্বকং জামায়সিকং নিপুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনাদ্ভুতং সমামত ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওম আপনে ধিয়াতে ঘোরদিকে ঘোর ঘোরতরং ধিয়াতে নমস্তে গুরুদেবং শান্তং বিদ্যানাং সর্বভূতানাং ব্রহ্মাত্মং ব্রহ্মাত্মং स्वामियास्तु सदास्तु ओम ह्रीं ओम नीलकंठाय भगवते रुद्राय नमः शिवाय ओम नमः शिवाय शांताय कारुण्य हेतवे विवेदाय चक्मणं तावुति परमेश्वर हर ओम नादिद्वारा तिलोचन नमः सुषुप्तुवर महेश्वर महादेवाय বিহারীনাথের নন্দী মহারাজ সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকটা পাহাড়ে ঘেরা আপনারাও দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আমরা ঠিক কোন জায়গায় এখন এসে দাঁড়িয়েছি একটা অদ্ভুত পরিবেশ একটা খুব সুন্দর পজিটিভ ভাইবস শান্ত আমরা চাই আপনারাও আসুন বাবার দর্শন করে যান আচ্ছা এটাও কি ধর্মরাজ পুজো অ্যাকচুয়ালি এদিকটা তো পুরো আদিবাসী এরিয়া এখানকার কিছু গ্রামের রীতি রেওয়াজ থাকে তাদের মতো করে তারা এগুলো মানসিক কালসিক করে আচ্ছা এগুলোই বোধহয় বাঁকুড়ার ঘটনা নাকি হ্যাঁ এটা বাঁকুড়ার মধ্যেই তো পড়ছে আচ্ছা এটা মা সন্তোষী মায়ের মন্দির সন্তোষী মা যারা সন্তোষী মায়ের পুজো করে তারা সবাই জানে শুক্রবার করে মায়ের বার থাকে কোনো রকম টক খাওয়া যায় না মায়ের ব্রত করে মায়ের পুজো করতে হয় সেই সন্তোষী মা বিগ্রহটি আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই হচ্ছে মাতৃ বিগ্রহ মায়ের শিলা বিরাজমান এটা হলো মা দুর্গার মন্দির এটা বাবার মন্দিরের সাথেই একবারে একই দেয়ালের উল্টো দিকে আছে এখানেও মা কিন্তু স্বয়ম্ভু এখানে মায়ের শিলা আছে আর এখানে মায়ের বলি হয় আমরা দেখতে পাচ্ছি এখানে গলিয়ে তুলে দাও
এখানে বলি হয় আমরা দেখতে পাচ্ছি, মায়ের শিলা দেখুন, এই হচ্ছে আপনাদের শিলা মূর্তি, দর্শন করিয়ে দেখাচ্ছি। পড়েও আছে, এই দেখুন নিচে রক্ত পড়ে রয়েছে। এখানে বলি একদম বাবার মন্দিরের সাথে মায়ের মন্দির একই দেয়ালে আছে। এখানে রক্ত দিয়ে পুজো হয়। এটা হলো বাবার স্নানের পুকুর, বাবা বিহারীনাথের স্নানের পুকুর। এখান থেকে জল নিয়ে বাবাকে স্নান করানো হয়। চলুন তাহলে সামনে থেকেই দেখে আসি বাবা স্নানের জায়গা। দেখুন প্রচুর পদ্ম পাতা। দেখো পরিবেশটা কি শান্ত পরিবেশ, চারিদিকে পাখির ডাক, কি সুন্দর জায়গা বলতো। জলে কত মাছ দেখো, এই দেখো মাছটা পাচ্ছে। দেখেছেন কত জলে মাছ। এখানে পদ্ম হয়, দেখুন চারপাশে কত পদ্মর পাতা। আর আপনারা একবার পরিবেশটাকে বোঝার চেষ্টা করুন, আমি চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আজকে সত্যি কথা বলতে একটা অদ্ভুত পরিবেশের মধ্যে আমরা এসে পড়েছি। আজকে আমরা এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আপনারা এতদিন ধরে পাহাড়ি বাবার নাম প্রচুরবার শুনেছেন, প্রচুর ভিডিও দেখেছেন, উনি ইউটিউবে একজন ফেমাস ব্যক্তিত্ব। আজকে আমরা আফটার লাঞ্চ, আজকে আমরা ভেবেছিলাম রানীগঞ্জ থেকে বেরিয়ে যাবো, কালকে সারা রাত্রির আমাদের একটা কর্মকাণ্ড চলেছে, আপনারা যেটা ইতিমধ্যে আমাদের দেখেছেন। কিন্তু তারপরেও লোভ সম্বরণ করতে পারিনি, আজকে ওনার মতন একজন ব্যক্তিত্বের সঙ্গে আলাপ করবো বলে। তো আজকে আফটার লাঞ্চ, আজকে লাঞ্চ করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আফটার লাঞ্চ আমরা উঠে এসেছি, কারণ উনি রেগুলার সন্ধ্যেবেলার পরে সবাইকে এন্টারটেন করেন না, কারণ সেটা ওনার নিজের কিছু পার্সোনাল সময় উনি কাটান, যে কারণে সন্ধ্যাবেলার পরে উনি কাউকেই অ্যালাউ করেন না এখানে। তো ঠিক সন্ধ্যে লাগার কিছুক্ষণ আগের মুহূর্ত, এখন এই আনুমানিক 4:10-15 সময় হবে ঘড়িতে। তো আমরা এসে পৌঁছেছি আমাদের পাহাড়ি বাবার কাছে, এবং আমরা ওনার থেকে কিছু সময় চেয়ে নিয়েছি, একান্ত কিছু কথাবার্তা বলবো বলে। আমি তার আগে আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু চারপাশটা ঘুরিয়ে দেখার জন্য, এবং পাহাড়ি বাবার কুটিটা একটু যদি দেখানো হয় খুব ভালোভাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এবং তারপরে সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে চলে। এবং আপনারা পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন, যারা ভাবেন যে বিশাল আশ্রম বা অনেক বড় কিছু না, একদমই তা নয়। আর 5জন সাধারণ মানুষের মতন উনিও একজন সাধারণ মানুষ। আমি সবাইকে বলবো আজকে যারা যারা এই ভিডিওটা দেখবেন, সবাই খুব মাথায় রাখবেন, আপনারা আসবেন ওনার সঙ্গে একান্ত গোপনে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, কিন্তু কেউ ডিস্টার্ব করবেন ওনাকে, কারণ উনি এই পরিবেশটাকে কোনো কারণেই নষ্ট করতে চান না। কলকাতা থেকে এসছি আপনাদেরকে, এটা আমি আগেও বললাম অফলাইনে। আবার আপনি এখানে কত বছর ধরে আছেন? শোনা যায় আনুমানিক আপনার যে পুরোনো যে ভিডিওগুলো ছিল, যেগুলো থেকে আমরা জানতে পেরেছি আপনার সম্পর্কে, কারণ এখন সত্যি কথা বলতে কলকাতা থেকে সাধারণত রানীগঞ্জে এইরকম একটা দুর্গম জায়গায় আপনি রয়েছেন, এটা তো সবার পক্ষে জানা সম্ভব না। আর আপনিও নিশ্চয়ই আর 5টা দুর্গম জায়গা থেকে, মানে লোক সমাজে থাকবেন না বলেই এই জায়গাটাকে বেছে নিয়েছেন, যেটা আমার মনে হয়। আধ্যাত্মিক জগতে কিন্তু দুর্গম বলে কোনো কথা নাই। আধ্যাত্মিক জগতে যখন তুমি কানেক্ট হয়ে যাবে, তখন এবার তোমাকে ঠেলতে ঠেলতে কোথা থেকে কোথায় নিয়ে যাবে সেটা তোমার কিছু করা থাকবে। যেমন মনে করো সিস্টার নিবেদিতা, হাজব্যান্ডের মেয়ে,
ইংল্যান্ডে এস্টাবলিশ, ও ইন্ডিয়া এসে গেল। ইন্ডিয়া এসে ও একটা করে চুষে বানালো। তারপর সেই পরদিন তো দেখা গেল কি উনি পলিটিক্যাল সাইডে অ্যাটাচড হয়ে গেলেন। লাস্টে রামকৃষ্ণ মিশনের সদস্য পদে খালি হয়ে গেল। বা আধ্যাত্মিক জগতে ঢোকার পরে তোমাকে দিয়ে কতটুকু কি করানো হবে সেটা তো তার ইচ্ছার উপর নির্ভর করে, তোমার ইচ্ছার উপরে হয় না। তাই আমারও সেই একই জিনিস। আমি তো বাড়িতেই ছিলাম। তারপরে একটা আশেপাশে কিছুদিন রইলাম। তারপরে এখান থেকে পুচকুড়িয়া গ্রামে 3 বছর ছিলাম। তারপরে ওরা বললো এখান থেকে উঠে যান, আমার জায়গায় আমি ঘর বানিয়ে থাকবো। তখন আমি আমার ভক্তদের বললাম যে দেখতো একটা এমন একটা জায়গা যেখানে আমাকে বারবার উঠতে হবে না। তখন ওরা বললো তাহলে জঙ্গলে গিয়ে থাকেন। তখন একজন দেখা ওই জিনিসটা আমার কাছে ভালোই লাগলো যে জল পাওয়া যাচ্ছে, আর জঙ্গলে কাঠ তো আছেই পড়ে, তাহলে সামান্য একটু চাল ডাল জোগাড় করতে পারলেই তো আমার দিনটা যাবে। তারপরে আমি এই জায়গা থেকে কিস করলাম। তারপরে আমি এখানে আসলাম। মোটামুটি আপনি এখানে কত বছর শুরু রয়েছে? এই তো 11 বছর পার করে 12 বছর, এই 3 মাস হয়ে গেছে। একটা বৈশাখ মাসে এসেছিলাম। তারপরে আপনার বাড়িতে কে কে আছে? সবাই আছে। আমার 3টে ছেলে আছে, 3টে মেয়ে আছে, 3টে বৌমা আছে, 3টে জামাই আছে, 12টা নাতি মুতি আছে, আমার একটি এখনো বেঁচে আছে, সবাই আছে। আপনি কি গৃহত্যাগী? হ্যাঁ হ্যাঁ, গৃহস্থ একদম পুরা গৃহস্থ ছিলাম। তারপরে সন্তোষী পূজা করতে করতে আমি আধ্যাত্মিক জগতে ঢুকে গেলাম। মানে তার মানে আপনার সাধনার পথ চলা শুরু হচ্ছে সন্তোষী মায়ের পথ ধরে। সন্তোষী মানে এখনো কি আপনি করেন? এখনও সেই শুক্রবারটা আমি পালন করি। শুক্রবার দিনে টক টক খাই না, খোলার জল রুটি বানায় খাই, এরকম আমি পালন করি। আর অন্য দিনগুলিতে সাধারণ নিরামিষ ভোজন যেমন করি তেমন করি। এটা ছাড়া ছাড়া আপনার দীক্ষা বা সাধনার পথে আপনার গুরু দীক্ষা বলতে বা আমি সন্তোষী পূজা যখন করছিলাম তখন আমার ঘরের পাশে একজন ছিল গঙ্গা দেবী যাদব। উনি এসে একদিন আমায় বললো, আগো তুমি মন্ত্র টন্ত্র কিছু জানো নাকি এমনি খালি সন্তোষী সন্তোষী পড়ো? আমি বললাম না না, আমি এমনি শুধু জন্মা সন্তোষী পড়ি। তারপর উনি মুখে মুখে আমাকে বলে দিল গণেশ শিব সন্তোষী জপ করবি। আমি ওটাকে ওং নমঃ গণেশ দেবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ সন্তোষী মাতায় বানিয়ে দিলাম। আচ্ছা, তারপর বানানোর কিছুদিন পরেই আমি বুঝলাম যে বডিতে ভার্জেশন তো আবার আগেই আসছিল, সেটা যেন আরো হাই হয়ে গেল। আচ্ছা। তারপরে দেখা গেল মন্ত্রের সঙ্গে ব্রহ্মা বিষ্ণু এক হয়ে গেল। তারপরে ব্যাখ্যা করলে এই লোকে এসে গেল। তারপরে শীতলা মনসা সর্বমঙ্গলা মঙ্গলকুণ্ডী বেদা কালী কে নয় অন্নপূর্ণা সবাই লাইন করে অ্যাড দিতে থাকে। এগুলো আমি দেখলাম। তবে এরকম করতে করতে আমার আধ্যাত্মিক জগৎ আমি বুঝলাম অনেকটা আগাচ্ছি। তারপরে দেখা গেল এমন একটা সময় এসে গেল যখন বাড়িতে আর টিকতে পারছি না। আমার বউর সঙ্গে এখন নানা ঝামেলা তৈরি হচ্ছে। আজকে পঞ্চায়েতের বিচার, কালকে থানা অব্দি বিচার, পরশুদিন পার্টি অফিসে বিচার, তখন বামে জেলা হচ্ছে। এরকম করে ক্যাসেল করতে করতে আমার বোঝা শেষ হয়ে গেলো, বাড়িতে টেকাই যায়নি। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে একটা আত্ম নিয়ে গিয়েছিলাম। তারপরে কুটকুটিয়ে গ্রামে ছিলাম। তারপরে এখানটা এসে আছি। এরকম করতে করতে ধরো যে 30-35 বছর তো চলেই গেল। মানে দিন তারিখ তো আর লিখে রাখে নেই, এরকম হচ্ছে ব্যাপারটা এটাই। গুরুদেব, এই যে আপনি এই যে জায়গাটায় রয়েছেন, এই জায়গাটা তো একদম পাহাড়ের অনেকটা উপরে এবং লোকসমাজ থেকে পুরোটাই বিচ্ছিন্ন। তো এই পাহাড়ে ঘন জঙ্গলের মধ্যে প্রচুর হিংস্র জীবজন্তু থাকে। তো এদের কোনো সময় আপনাকে কোনোদিন আক্রমণের মুখে পড়তে হয়েছে গাড়ি ধরা? ও মানে এখানে তো নাই, বাঘ ভাল্লুক তো নাই, কটা বাঁদর টাদর আছে। বাঁদরগুলি যখন আমার তো প্রথমে যখন এসেছিল এরকম কালো প্লাস্টিকের ঘর ছিল। তারপর খড়ের ঘর হবে, তারপরে টিনের ঘর হলো। তখন ওই নতুন ঘর হলে বাঁদররা এসে লাফায় টাফায় দেখতো আর কি সেটা কি জিনিস হচ্ছে। এটা লাফায় টাফায় দেখছো। তারপরে আবার বাঁদরদের দুর্মতিও হয় কখনই তখন আবার কি করবে, খাবারের একটা ডিব্বাই খাইয়ে খেলে যায়, নিয়ে যে আবার আধা মাথা খেয়ে আবার এখানে ফেলে দিয়ে যাবে, এবার তুই খা আর কি। এরকম একটা অবস্থা আর কি। কখন এই ধরনের সম্মুখীন হতে হয়? বাঁদরগুলি বুঝে গেছে আমি এখানেই খাইলো, এই লোকটাও থাকে, এখন আর ওরা ওরকম বিশ্বাস করেনি। ভক্ত সমাগম হয় এখানে? ভক্ত না হলে আমি এখানে, মানুষ না হলে আমার দিন যাবে কি করে? আমি তো পাহাড় থেকে নামিও না উঠে। মানে ভক্ত সমাগম কি ধরনের ভক্ত? মানে যারা আপনার থেকে দীক্ষা নিতে চায় নাকি আপনার সঙ্গে সময় কাটাতে চায় না, অলৌকিক গল্প শুনতে আসি? বাবা তো কিছুটা গ্রামে লোকেদের এই হাঁটু দেখা, কোমর দেখা, নাক দেখা, পেট দেখা, কারো ছেলে বিয়ে হচ্ছে না, কারো মেয়ে বিয়ে হচ্ছে না, কারো মামলা মোকদ্দমা লেগে গেছে, কারো গলায় দড়ি দিতে যাচ্ছে, কারো ক্রোধ বেড়ে গেছে,
কারো ছেলেকে পরীক্ষা দিতে গেলে আপনি আশীর্বাদ করেছেন। আর এরকম করে নানা ধরনের লোক আসে, এগুলিকে আমার একটু ফুং ফাং করে দিতে হয়। ফুং ফাং করে দিলে হয়ে গেলে বা ও বলে যে একদম কেউ আসলো, আমার গরুর দুধ উড়ে গেছে, আমার গরুর দুধটা লাল লস হয়ে গেছে, আমি একটু সর্ষে বড়া দিয়ে দিলাম, এরকম করে কিছুটা এক কাটায় দুধ দিয়ে কালকে এই দুধ গরুর দুধটা ঠিক হয়ে গেলো, পরশু দিনে আমাকে হাফ লিটার দুধ দিয়ে যাবে, আমার ভালো। এইরকম আর কি। মানে সব মিলিয়ে মোটামুটি শেষ জীবনটা আনন্দের মধ্যেই গেল। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। মানে সাংসারিক দায়বদ্ধতা থেকে বেরিয়ে গিয়ে একটা একদম অন্যরকম পরিবেশের মধ্যে কাটান। এতদিন তপস্যা করার পরে মা আমাকে আশীর্বাদ করেছে, তুই জগতে সকলের কল্যাণ কামনা কর, তোর কল্যাণ আমি করে দিই। আমার কল্যাণটা হয়ে গেছে আমি বুঝতে পারছি, আমি পা থেকে নামলেও না, উঠছিও না। আমি এখানে বসে বসে আমার সব খাবার দাবার সব কিছু আমি এখানেই পাই। মানে আমার লাকি ওকে পুড়িয়ে দিয়ে যাবে, আমার গ্যাসের সিলিন্ডারও কেউ ভর্তি করে দিয়ে যাবে, আমার জন্য চাল তরকারি তরকারি সবই থাকবে। ওরা প্রায় লোক এসে রান্না করে আমাকে খাওয়াবে, মানে যেদিন ওরা আসবে ওনার একটা ব্যাপার নিয়ে, সেদিন তো ওরা চাল ডাল তরকারি নিয়েই গেছে, আর আমিও বলবো এটা রান্না করে ছেলে যা, আর যদি কাঠ ফাট না থাকে যাই জঙ্গলে গিয়ে কাঠও পুড়িয়ে নিয়ে, মানে সবই হবে এরকম করে। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার হাঁড়ি করেন বাঁধবে, আর জল টল তুলে ধরে, মানে সব শিষ্যরাই করে। সব ওরা এইসব করে টরে দিয়ে চলে যাবে। শোনা গেছে গুরুদেব আপনি সন্ধেবেলার পরে মানে সূর্য ডুবে যাওয়ার পরে আপনি এখানে কাউকে অ্যালাউ করেন না। তো এটা অনেকেই আমাদের থেকে জানার চেষ্টা করেছে যে দাদা আপনারা যদি যান কোনোদিন গুরুদেব থেকে একবার জিজ্ঞেস করবেন যে উনি কেন সন্ধ্যেবেলার পর থেকে কাউকে অ্যালাউ করেন। ব্যাপারটা দেখুন, আমি তো সারাদিন ধরে লোকের সঙ্গে কথা বলেই তো শেষ করে, এখন আমি তো রাত্রিবেলাকে একটু যত্নকে একটু ধ্যান তো করতে হবে। আচ্ছা, এখন সন্ধ্যাবেলায় যদি আমি তোকে থাকতে দিই, এবার রান্না করে খাবে, তারপরে কিছু গপ্প মারবে, এরকম করে 3 ঘন্টার টাইম তো আমার খাবে, তা আমি কেন ওই ঝামেলায় যাই, বুঝতে পারলেন তো? আচ্ছা, আবার মনে করেন আমি এই জঙ্গলে কাউকে থাকতে দিয়ে দেখা যাবে ওই যাদের বিরুদ্ধে মানে ওয়ারেন্ট ইস্যু হয়ে আছে, চোরগুলো এই কিউমিনার পাতা কত তো তুমি চোরগুলো এসে এখানে থাকতে চাইবে, তখন এবার থানা থেকে ভাই আমাকে নিয়ে টানাটানি শুরু হবে। আমি কেন ঝামেলায় ঢুকতে যাব, আমার ঢোকার তো কোনো দরকার নেই, তাই আমি আমার দিক থেকে ফিরে পারি। তাহলেই ভাই ওগুলো যা মানে মূলত হচ্ছে আপনি একান্তে কিছুটা সময় ধ্যানমগ্ন হয়ে কাটাতে চান। তা বটি আমাকে একা তো কিছুক্ষণ থাকতেই হবে, মানে আমি কথা ব্যাঘাট দিতে পারি না। আমি তো সারাদিন লোকের সঙ্গে কথাই করি, মানে কেউ আসলো কেউ গেল, কেউ আসলো কেউ মানে করাইবে। তুমি যদি একদিন সারাদিন থাকো তাহলেই বুঝতে পারবে যে কত লোক আসে আর কত লোক যায়, আর সমস্যার তো এখন শেষ নাই। কেউ এসে বলবে এই হয়েছে, কেউ ওই হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে, সারাদিনেই আমাকে কত ট্যাং করতে হচ্ছে। গুরুদেব এই মুহূর্তে বেশ কিছু ভক্তগণদের মানে আপনার যারা অনুরাগী তাদের খুব জানার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা মূলত হয় যে এই ধরনের সাধনার পথে যারা দীর্ঘদিন থাকেন তাদের একটা এজ লিমিট একটা ম্যাটার করে। কেউ 15 বছর তপস্যা করছেন, কেউ 20 বছর তপস্যা করছেন, কারোর 105 বছর বয়স, কারোর 106 বছর বয়স। তো আপনার অনুরাগীদের একটা জানার খুব প্রবল ইচ্ছা, সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে বয়স কত? আমার এখন বয়স 80 বছর, মানে 1946-এ একটা বৈশাখ মাসে আমার জন্ম হতে মা বলেছি, আর তাই বাসা দিয়ে ফাটিয়ে কিছু নাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার 1 বছর আগে যখন রায় চলছে সেই সময় বৈশাখ মাস একদিন বৃহস্পতিবার আমার জন্ম হয়েছে, মা বলেছিল। এখন মাও নাই আর বাবাও নেই, এখন আর প্রমাণস্বরূপ কিছু জোগাড় করা যাবে না, কিন্তু বলেছিল শুনে এই আর কি। সেই হিসাবে আমার বয়সটা এখন আছে। গুরুদেব এই যে আপনি এই যে জায়গাটায় থাকেন, এই পাহাড়ি নিয়ে পাহাড় এলাকা এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে প্রচুর ভৌতিক অভিজ্ঞতা মানুষকে সম্মুখীন হতে হয় বিভিন্ন সময়। তো এই ধরনের কোনো অভিজ্ঞতা কি আপনার এখানে থাকতে থাকতে এত বছর 11 বছর নটা বলে কিছুই নাই, ভূত বলে কিছুই নাই। ব্যাপারটা হলো দেখো, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, এমন অনেক সূক্ষ্ম বায়ু আছে, এই সূক্ষ্ম বায়ুগুলি এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। কিন্তু সেই সূক্ষ্ম বায়ুগুলি যে নাকি কোনো উইক মাইন্ডেড লোকেদের গায়ে টাচ করে, স্ট্রং মাইন্ডেডের কিছু করতে পারবে না। উইক মাইন্ড, আর সে পুরুষই হোক আর নারী হোক, তখন সে মানসিকভাবে এবং শারীরিকভাবে একটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করবে। তখন এই গ্রামের লোক বা শহরের লোক সবাই বলবে একে ভূতে ধরেছে, একে ডাক্তারখানা নিয়ে গেলে ঘুম পাড়ায় নিয়ে ওষুধ টষুধ ডাক্তাররা দিয়ে থাকে, তা বেশি ওদের আর কিছু করার নেই না। আচ্ছা, কিন্তু সেই যে অস্বাভাবিক অবস্থাটা, সেটাকে ঠিক করার জন্য কোনো ওঝাবদ্ধের কাছে গেলে বা কোনো সাধুর কাছে গেলে
সে মন্ত্রতন্ত্র দিয়ে এটি শস্যে টস্যে ছিটার দিতে, তারপরে একটু জল ছিটার দিতে সেটা স্বাভাবিক করার চেষ্টা করে, আর স্বাভাবিক হয়েও যায়, তখনই এটাকে ভূত ছাড়ানো হয়তো বলা হয়। এইগুলো ব্যাপার। কিন্তু গুরুদেব, যে এইটা তো আপনি বললেন সরাসরি পজিশনের ঘটনা, যদি কোনো মানুষকে একটু ধরে বা পজেস করে, তো আমি যদি এটার একটু বাইরে গিয়ে আপনার থেকে একটু বিশদভাবে জানতে চাই, মানে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো পুরনো বাড়ি বা কোনো হয়তো বাড়িতে লোকজন আছে, কোনো রকম ক্রিয়াকলাপ এমন প্রয়োগ হয়েছে বা কেউ করেছে, বা সেই বাড়ির লোকের কোনো ভুলের জন্য হোক, যেরকম বলা হয় যে 3 মাসের বেশি কোনো বাস্তি জমিকে খালি রাখা উচিত না বাসস্থান, তাহলে সেখানে ভূতের বাস হয়। তো ঠিক আছে, আবার ছোটবেলায় আমরা পড়তাম বই খুলে উঠে যেও না, তাহলে ভূতে পড়ে। আমরা আদৌ জানি না আদৌ কেউ পড়ে না পড়ে, কারণ ভূত জিনিসটাকে আমরা কেউ সচক্ষে দেখতে পাই না, বা মনুষ্য চক্ষে দেখা সম্ভব নয় জিনিসটাকে। তো আমি যদি আপনাকে এখন বলি যে তাহলে এই যে হন্টিংসগুলি যে চলে বিভিন্ন জায়গায়, হঠাৎ করে দরজা খুলে যাওয়া, কিছু জিনিস পড়ে যাওয়া, আওয়াজ হওয়া বিভিন্ন ধরনের, এটা তো কাউকে পজেস করছে না, তাহলে সেক্ষেত্রে এটা কি? দেখো ভাই, হিন্দুইজমের মধ্যেই মানে কি বলবো, নেগেটিভ পজিটিভ ফোর্স আর নেগেটিভ বোধ ঢুকেই আছে। তার কারণে এই অবিদ্যাতন্ত্রের ব্যাপারটা, বিদ্যাতন্ত্র আর অবিদ্যাতন্ত্র দুটোই আছে। তো অবিদ্যাতান্ত্রিকরা কিন্তু কিছু কিছু মানে খারাপ কাজ করতে পারে, এই যে মারেন খরেন বিদ্যা মিলি মূর্তি করেন বিদ্যা দিব, এগুলি কিন্তু এই অবিদ্যার খেলা, মানে শতকম যেগুলো হারতে চাই। অবিদ্যার খেলা, ওই কালো জাদু ফাঁকি দিবে, এগুলি কিন্তু অবিদ্যার খেলা। তা কিছু কিছু এই আদিকাল থেকে কিন্তু অবিদ্যাটাও আছে। যদি অবিদ্যাটা না থাকতো তাহলে কিন্তু আর্যরা এসে এই দেশে টিকতেই পারতেন না। আর্যরা যখন এই দেশে এসেছিল, ঠিক কথা, আর্যরা যখন এই দেশে এসেছিল তখন তো আদিবাসীরা তো ওদের স্বীকার করে নিলই না, আদিবাসীরা আলাদাভাবে রইল। এখন যারা শিডিউল কাস্ট তারা মেনে নিল, মেনে নেওয়ার পরে যারা মানতে চাইল না তাদের উপরে সে অবিদ্যা দিয়ে প্রেশারও তৈরি করা হয়েছিল। আর সেই অবিদ্যা এখনো পৃথিবী থেকে শেষ হয়ে যায় না, সে অবিদ্যাটা এখনো আছে। তা এখন সেই অবিদ্যার খেলাগুলি চলে, কিন্তু তোমার মধ্যে যদি বিদ্যার শক্তি তৈরি হয়ে যায় তাহলে অবিদ্যা তোমাকে খুশি, মানে বিদ্যার কাছে অবিদ্যা দূরে, বুঝতে পারলে তো ব্যাপারটা এইরকম। তাই অবিদ্যা শক্তি এখনো আছে, মানে খারাপ বিদ্যাগুলি অবিদ্যা। আর ভক্তি মার্গে তুমি যদি চলো তাহলে বিদ্যা শক্তি তোমার মধ্যে আস্তে আস্তে এমনিই গজাবে, আর তোমার মধ্যে শ্রুতি বা দৈববাণীও আসবে, তারপরে তুমি সব শুনতেও পারবি, জানতেও পারবি। গুরু, আপনার এক্সপ্লানেশনটা আমার খুব সুন্দর লাগলো। আপনি যে ধরনের যে গতানুগতিক পদ্ধতিতে আপনি উত্তরটা দিচ্ছেন, তাতে আমার মনে হচ্ছে আপনি আর 5 জনের থেকে একটু আলাদা। তো আমার খুব আউট অফ কিউরিওসিটিটাকে একদম জিজ্ঞেস করছি যে আপনার শিক্ষাগত যোগ্যতা। তুই হয়তো তার পরিবেশে করি না। তো আপনার মানে উত্তরগুলো শুনে মনে হচ্ছে পড়াশোনা কালচারের মধ্যে চিরকালই নিজেকে বেঁচে রেখেছি। হতে পারে হয়তো আমাদের সময় রবীন্দ্রনাথও বড় কোনো স্কুলে জানি পাঠশালায় পড়েছে, কিন্তু আমি বই রচনানন্দের বই পড়ি, তারপরে স্বরূপানন্দের অখণ্ড সংহিতাগুলি আমি পড়েছি, রবীন্দ্রনাথের অনেক কবিতা পড়েছি, সঞ্চিতা আমি পড়েছি, সঞ্চিতা পড়েছি, কাজী নজরুল ইসলামকেও পড়েছি, কাজী জসীমউদ্দীনকেও পড়েছি। পড়াশোনা খুব সময় থেকে করি। আচ্ছা গুরুদেব, আমি আজ অনেকক্ষণ কথা বললাম, আপনারও সময় হয়ে যাচ্ছে, অলরেডি সূর্য ডুবে যাওয়ার মুখে প্রায়। তো আমরা আরেকদিন তো আপনার কাছে নিশ্চয়ই আসবো, আজকে আপনাকে বেশি বিব্রত করবো না, হঠাৎ করে না জানিয়ে চলে এলাম, আপনিও এতক্ষণ সময় দিলেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে সময় কাটিয়ে। আমরা আরেকবার ভবিষ্যতে এসে আপনার সঙ্গে একটু বেশিক্ষণ সময় একটু কাটাতে চাই, যদি একটু দয়া করে অনুমতি দেন। আর সকালে 9টা-10টার সময়। আচ্ছা আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আরেকটা জিনিস আমার খুব জানার ইচ্ছা, এই যে আপনি এখানে যে থাকেন, আপনি এই পরিবেশটা সম্পর্কে সব থেকে ভালো ওয়াকিবহল। তো এখানে যদি অন্য কোনো মানে যারা সাধনার পথে চলে, অনেক সময় অনেক হোমযজ্ঞ করার জন্য তো তারা নির্ভীক পরিবেশ খোঁজে, তো সেই ধরনের পরিবেশের কি কোনো সন্ধান আপনি দিতে পারেন এই চত্বরের মধ্যে বা এই চারপাশে? আর সারা ভারতবর্ষে যে কুমারী সেক্টর, হিমাচল প্রদেশের গুফাগুলো, উত্তরাখণ্ডের গুফাগুলো তো পড়েই যাচ্ছে, আর সেখানে 20-25-30 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন বাস করে না। আর যার নাকি না, আপনি বোধহয় ফাঁকা আমি ওটা বুঝে ঘোরার ইচ্ছা, আপনি ওরকম জায়গায় গিয়ে বসে থাকো, কি যজ্ঞ করো কি। না, আমি বোধহয় এইখানটা কি আছে, এখানটা কিছুই নাই, এখানে 1 কিলোমিটারও নয় রাস্তাটা। তারপর আমি এদিক দিয়ে সোজা গেলে মানে 1.5 কিলোমিটারের মধ্যে বাড়ি আছি, এদিকে রত্নাকাটার গ্রামটা। এখানে তো কিছুই না, সেই
উত্তরাখণ্ডে বা হুমায়ুন ক্ষেত্রের দিকে বা হিমাচল প্রদেশের দিকে যে গুফাগুলির মধ্যে লোকে থাকে সেখানে আবার বাঘ ভাল্লুকও আছে। হ্যাঁ, এরকম জায়গাতে যারা থাকে তারা তো কঠোর তপস্যা করে, সেইগুলো না আমি কি করছি, কিছুই নেই, তা তো কিছুই না। বা এখন আমার ব্যাপারটা কিরকম, অবস্থা করতে করতে একটা একান্ত বাসিক পিরিয়ড আসে, তখন একান্তই থাকবে, তোমার সঙ্গে কেউ থাকবে না, তোমাকে একান্তই থাকতে হবে। আমার জন্য আমার মনে হয় এটা আমার একান্ত বাসিক পিরিয়ড চলছে, তাই এখানে আমি একাই থাকি। মাঝে মাঝে কেউ আমার সেবা টেবার করার যে মা আসা টাসার কথা বলে, কিন্তু আসে না, আর কেউ না, একটা থেকেই পালায় না। আর এই তো বর্ষার সময় তো মশার কামড়ের দাপটেই চিনবে না। এখন মশা শুরু হলো তো 4 মাস মশার কামড়ের দাপট থাকবে, তারপরে শীতের সময় মশাটা গেলে আবার বর্ষা আসলে মশাটা আসবে, এরকম করে দেখা যায়। তাই যারা যারা নাকি সহ্য করতে পারবে না মশার কামড়, তারা চলে যাবে। তারপরে এখানে ফ্যান নাই, এখন তো গ্রামে গ্রামে সবার বাড়িতে ফ্যান নেই, তা এখন ফ্যান ছাড়া এখানে থাকতে কি তো কষ্ট হবে না? তাই এখন আমার কাছে এসে টেমকেটে না, আর আমি একাই থাকতে ভালোবাসি, এই একটা। যাই হোক, আজকে অনেকক্ষণ সময় কাটালাম, আমরা নিশ্চয়ই আরেকবার আপনার কাছে আবার ফিরে আসব। আজকে এখানেই আমরা অনুষ্ঠানটা শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা গুরুদেবের সঙ্গে সরাসরি দেখা করতে চান তারা নিশ্চয়ই আসতে পারেন। পথটা একটু দুর্গম, একটু কষ্ট করে আসতে হবে, যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়। তো আমি সেটাই বলবো। আমার সময় কাটিয়ে খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। আপনারাও চেষ্টা করবেন আসার, ওনার সঙ্গে দেখা করার, অনেক কিছু জানতে পারবেন। উনি খুব নলেজেবল একজন মানুষ এবং খুব ভালো মনের একজন মানুষ সর্বোপরি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যাদের যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই আসবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আজকে সাক্ষাৎকারটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। অনেক ছোট ছোট ইনফরমেশন আপনারা জানতে পারবেন। নমস্কার। কল্যাণ হোক, কল্যাণ হোক।